যেহেতু এই জায়গাটার ব্যাপারে বেশি কেউ জানে না, তাই প্রথমে যখন গেলাম দেখলাম সেরকম কেউই নেই। সকালের ব্রেকফাস্ট করা হয়নি, কোনো ব্যাপার না। এখানে মন্দির থেকে বেরিয়েই তোমরা বাঁদিকে কিন্তু চায়ের দোকানের সাথে সাথে রুটি, ঘুগনি, মুড়ি সব। আরে এটা তো মোটে 15-20টা যখন সিঁড়ি উঠেছি তখনকারের ভিডিও ক্লিপ। তখন তো ফুল এক্সাইটেড নিয়ে উঠছি, আর যেই 50টা সিঁড়ি টপকেছি ব্যাস। তোমরাও চাইলে কিন্তু একদিনের ট্যুরে 7-8 ঘন্টায় ইজিলি এইভাবে ঘুরলে প্রত্যেকটা জায়গার কভার করে নিতে পারবে উইদাউট রিজার্ভ অটো বা টোটো ছাড়া। খুলে রেখে যেতে হয়, আর তার জন্য কিন্তু পার পার্সন 2 টাকা করে লাগে। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে, সাথে করে অনেক বেশি ঠান্ডা নিয়ে। বিশাল ঠান্ডা পড়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো লিটারালি যে যা ঠান্ডা পড়েছে কি আর বলবো। এই ঠান্ডায় যদি সকাল 8টায় কাউকে বেরোতে হয় তার তো একদম যা অবস্থা হবে, আমার সেটাই হচ্ছে। পাশে এত ক্যাচর ব্যাচর কিচিরমিচির করছে, আমি জানি না ঠিকঠাক কতটা শোনা যাবে, তারপরেও আমি হেডফোন দিয়ে ট্রাই করছি তোমাদের। আর আজকে অনেকগুলো জায়গা ঘুরবো, তোমরা অলরেডি কিছু ক্লিপ দেখেছো, বাকি পুরো ভিডিওটা তো দেখতে হবে তাই না? তোমাদের সাথে কি প্ল্যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোথাও কি ঘুরতে গেছো নাকি বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছ বলো তো? যাও একটু ঘুরে টুরে এসো। আজ একদিনের ট্যুরে আমরা মোটামুটি ব্যান্ডেল, হুগলি, চুচুড়া এগুলো কভার করবো ভেবেছি। চন্দননগরটা আর একদিনের মধ্যে হবে না, দেখি কতটা কি করা যায়। ইন্ট্রো আর বেশি বড় করছি না, তোমরা কিন্তু ভুলে যাও না সাবস্ক্রাইবটা করতে, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে? তো চলো শুরু করতে হ্যাঁ। হাওড়া বা শিয়ালদা 2 জায়গা থেকেই তোমরা কিন্তু ব্যান্ডেলের ট্রেন পেয়ে যাবে। অনেক লোকাল ট্রেন আছে, বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল, মোটামুটি 1 ঘন্টা লাগবে। ব্যান্ডেল স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে। তারপর স্টেশনের বাইরে বেরিয়ে দেখবে সামনেই টোটো অটো স্ট্যান্ড আছে। তোমরা চাইলে প্রথমেই অটো রিজার্ভ করে নিতে পারো। টোটাল 6টা জায়গা দেখাবে এনারা। যদি তোমরা 5-6 জন মিলে গ্রুপে আসো তাহলে অবশ্যই রিজার্ভ করে নেওয়াটাই বেটার। সেক্ষেত্রে কিন্তু একজনের মোটামুটি সব মিলিয়ে 100 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু 2-3 জন এলে সেটা তোমাদের কিন্তু শেয়ারটা সেভাবেই ভাগ হবে, বুঝতেই পারছো। তাই তখন লাইনের অটোটাই বেটার। তাহলে প্রত্যেকটা জায়গায় 20-30 টাকার মধ্যে কিন্তু এক একজনের মিটে যাচ্ছে। এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা জায়গার টাইমিং, হিস্ট্রি, অটো ফেয়ার সবকিছু ডিটেলসে থাকছে, তাই একদম স্কিপ করে চলে যাবে না, নাহলে কিন্তু তোমাদেরই পরে প্রবলেম হবে। আর একটা কথা, লাইনের অটোগুলো কিন্তু তোমরা স্টেশন থেকে নেমে বাদিকে গেলে পেয়ে যাবে। দেখবে বড় বড় ছাতা আছে, সেখানে লাইনের অটো স্টার্ট হয়ে যাচ্ছে। এখন আমরা ফার্স্টে লাহিড়ী বাবার আশ্রমের কাছে এসে গেছি, জাস্ট হাঁটছি। ওই ব্যান্ডেল থেকে 20 টাকা করে হচ্ছে লাইনের অটো করে নিল। লাহিড়ী বাবার আশ্রমে ঢুকতে কিন্তু কোনোরকম কোনো এন্ট্রি ফিস লাগছে না, তোমরা কিন্তু বিনামূল্যে এখানে ঢুকতে পারবে। এখানের ওপেনিং টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা, আবার বিকাল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আর যতগুলো জায়গা আমরা ঘুরবো তার মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দেম বেস্ট। মানে জায়গাটা এতটাই সুন্দর, মনোরম যে তোমরা দেখলেই মুগ্ধ হয়ে যাবে। ঢোকার মুখেই দেখতে পাবে রাজহাঁস, পাতিহাঁস, এছাড়াও কিন্তু বিভিন্ন ব্রিডের মুরগি চোখে পড়বে। তাছাড়াও জলে তো মাছ আছেই, এছাড়াও কচ্ছপও আছে জানো। মানে বাচ্চাদের নিয়ে এই জায়গাটা এলে ওরা জাস্ট দেখেই লাফাতে আরম্ভ করে দেবে। জুতো কিন্তু একটা জায়গায় খুলে রেখে যেতে হয়, আর তার জন্য কিন্তু পার পার্সন 2 টাকা করে লাগে। এই যে এখানটাই দেখো না কত সুন্দর না রাধা কৃষ্ণের মূর্তি গড়া। একটু হেঁটেই যখন লাহিড়ী বাবার মন্দিরের সামনে যাবে দেখতে পাবে এখানে অর্জুনের রথ, আর তার পিছনেই দেখতে পাবে সাদার উপর একদম গোল্ডেনের রং করা একটা মন্দির। হ্যাঁ, এটাই হলো লাহিড়ী বাবার আশ্রম। এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে, তাই এলেই আগে কুপনটা কেটে নিই। এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু মেয়েদেরকে মাথায় কিছু ঢাকা দিয়ে যেতে হয়, যেমন ধরো ওড়না বা শাড়ি পরে এলে শাড়ির আঁচল। মন্দিরের পাশের জলাশয় থেকে জল এনে সামনে রাখা হয়েছে, সেই জলেই পা ডুবিয়ে মন্দিরের ভিতরে কিন্তু তোমরা প্রবেশ করতে পারছো। মন্দিরের ভেতরে কোনোভাবেই কিন্তু ক্যামেরা বা ফোন অ্যালাউ না, মানে তোমরা ভিডিও, ফটো কিছুই তুলতে পারবে না। মন্দিরে ঢোকার সময় ডান দিক দিয়ে ঢুকে তারপরে নিচে বেসমেন্ট হয়ে আবার বাঁ দিক দিয়ে উঠে কিন্তু আমরা বেরিয়ে আসছি। ভেতরে কিছু দোকানও আছে দেখলাম। এই যে দেখো, এই পাশটা মানে মন্দির থেকে বেরিয়ে ডান দিকে কিন্তু এখানে কিছু দোকান আছে, যেখান থেকে বিভিন্ন জিনিস তোমরা কিন্তু কিনতেও পারবে। শুধু এই আশ্রমটা নয়, আশ্রমের পাশে মানে মন্দিরের পাশেও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারবে চারপাশটা অনেক সুন্দর জায়গাটা। বাচ্চাদের জন্য দোলনা, শিশু সমস্ত কিছু আছে, তো ওরাও বোর ফিল একদমই করবে না। এই সাইডটায় দেখতে পাবে যে ভোগের আয়োজন করা হচ্ছে, বিভিন্ন ভেজিটেবলস আছে যেগুলো কাটাকুটি করা হচ্ছে। এই দেখো কত মাছ কিলবিল কিলবিল করছে। আর তোমাদেরকে কচ্ছপের কথা বলেছিলাম না, দেখো মাছেদের তলায় কিন্তু আছে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট কচ্ছপটা কিন্তু এখানেই ছিল। এখানে কিন্তু বিনামূল্যে লেডিস টয়লেটেরও সুব্যবস্থা আছে, তো মেয়েদের জন্য খুবই সুবিধা হয়ে যাবে। সকালের ব্রেকফাস্ট করা হয়নি, কোনো ব্যাপার না। এখানে মন্দির থেকে বেরিয়েই তোমরা বাঁদিকে কিন্তু চায়ের দোকানের সাথে সাথে রুটি, ঘুগনি, মুড়ি সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে, তো ওখান থেকে ব্রেকফাস্টে ইজিলি করে নিতে পারবে। আমি খেয়েছিলাম চা, কফি, পাউরুটি আর ঘুগনি। চা কফি 10-10 করে নিয়েছিল, পাউরুটি ঘুগনি কিন্তু 25 টাকা করে প্লেট। এখন আমরা এই বনের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি গায়ত্রী আশ্রমের দিকে। লাহিড়ী বাবার আশ্রম থেকে দেখাচ্ছে পায়ে হেঁটে 11 মিনিট, তো এখন পায়ে হেঁটেই যাচ্ছি। পা যখন আছে একটু তো কাজেও লাগাতে হবে তাই না? আর এখানে অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা যাচ্ছে। হ্যাঁ, তুই এরকম করে চিবাচ্ছিস কেন? হ্যাঁ, আমাকে চিবিয়ে চিবিয়ে কি খাচ্ছিস তুই? কে? कौन है ये लोग?
कहाँ से आते हैं? বেশিরভাগ লোকজনই কিন্তু এই জায়গাটা সম্পর্কে জানে না। এটা হচ্ছে গায়ত্রী আশ্রম। আমরা পায়ে হেঁটে এসেছিলাম, বেশি দূরে না, কাছাকাছিই ছিল। যেহেতু এই জায়গাটার ব্যাপারে বেশি কেউ জানে না, তাই প্রথমে যখন গেলাম দেখলাম সেরকম কেউই নেই। তারপরে যদিও আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়তে স্টার্ট করলো। এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফ্রি বা টাইমিং এর ব্যাপার সেরকম দেখলাম না। এখানে গোশালাও আছে, কত গরু আছে ভেতর দিকে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। ওইখানে ওরাও আছে, এই সাদা জনকে দেখা যাচ্ছে সামনে। তোমরা তো অনেকেই জানো সবুজ রং কিন্তু চোখের জন্য খুব ভালো, সেটা খাবার হোক বা পরিবেশ। তাই শহরের লোকের থেকে কিন্তু গ্রামের লোকজন বেশি ভালো থাকে, মানে ওদের শরীর স্বাস্থ্য একটু বেটার হয়। এই জায়গাটাও কিন্তু অনেকটা স্পেস নিয়ে বানানো। ইভেন তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য কিন্তু চিলড্রেন পার্কও তৈরি করা হচ্ছে। ব্যান্ডেল বা ব্যান্ডেলের চারপাশে ঘোরাঘুরি করার সময় একটা কথা আমার খুব মনে হয়েছে, সেটা অবশ্যই তোমাদের বলবো কিন্তু ভিডিওর শেষে। তারপর গায়ত্রী আশ্রম থেকে হেঁটে গিয়ে উঠেছিলাম মেন রোডে, সেখান থেকে গিয়েছিলাম ব্যান্ডেল স্টেশনে। না হলে কিন্তু তোমাকে আবার অটো রিজার্ভ করতে হতো, তাই ভাবলাম ব্যান্ডেল স্টেশনে যাই, দেন ওখান থেকে তারপরে ইমামবাড়া গিয়েছিলাম। লাহেরি বাবার আশ্রম থেকেও তোমরা কিন্তু ব্যান্ডেল স্টেশন যাওয়ার টোটো পেয়ে যাবে। লাইনে টোটো বা অটো 20 টাকা করে পার পার্সন নিচ্ছে। নেক্সট আবার ব্যান্ডেল স্টেশন থেকে চলে গিয়েছিলাম ইমামবাড়া, এখানেও পার পার্সন 20 টাকা করে লাইনের অটোয় নিয়েছে। এটাই একমাত্র জায়গা যেখানে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগছে, তাও সেটা খুবই সামান্য, পার হেড মাত্র 10 টাকা করে। 1841 থেকে 1861, হ্যাঁ 20 বছর লেগে গিয়েছিল এই গোটা স্থাপত্যটা তৈরি করতে। এই ইমামবাড়া মূলত বিখ্যাত এর ঘড়ির জন্য। এখানে দুটো ঘড়ি আছে, একটা হচ্ছে ঢোকার মুখে একদম উপরে দুটো টাওয়ারের মাঝে, আর অপরটি হলো সূর্য ঘড়ি। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। প্রায় 150 ফুট উপরে আছে লন্ডনের বিগ বেনের মতো ঘড়িটা, যাতে উঠতে মোট 152টি করে দুদিকে সিঁড়ি আছে। একদিকের হচ্ছে মেয়েদের জন্য, অপর দিকে ছেলেদের জন্য। এই ঘড়িতে 2টি কাঁটা আছে, সাথে 3টে ঘন্টা। দেখো নর্মালি ঘন্টাগুলো ভারী হয়, কিন্তু এটা এতটাই ভারী। আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে একটু বোঝাতে হবে, নাহলে বুঝতে পারবে না, তাই তো? এই ঘড়িতে চাবি দেওয়া হয় প্রত্যেক 2 সপ্তাহ অন্তর, আর তখন এই একটা চাবি দুজন মিলে তোলে। এবার আশা করি বুঝতে পারছো, সামান্য একটা চাবি এতটাই ভারী, ওটা তোলার জন্য 2টো লোক লাগছে। তাহলে একটা ঘন্টার ওজন কত হবে? থাক অনেক বুঝে নিয়েছো, আর বুঝতে হবে না। আমার অবস্থাতে দেখে পুরো কাহিল। তোমরা কি ভাবছো জানি আমি এত হাসছি কেন, তাই তো? আরে এটা তো মোটে 15-20টা যখন সিঁড়ি উঠেছে তখনকারের ভিডিও ক্লিপ। তখন তো ফুল এক্সাইটেড নিয়ে উঠছি, আর যেই 50টা সিঁড়ি টপকেছি, ব্যাস ও মা চোখে কাটে আর দেখতে পাচ্ছি না আমি। বিশ্বাস করো, আমি পরের দিনকে ভিডিওটা এডিট করছি, আমি ঠিক করে হাঁটতে পারছি না। আর এই দেখো, এই হচ্ছে সেই বড় বড় ঘন্টাগুলো। আমি শুধু ভাবছি এটা যদি কারোর মাথায় পড়ে, না ভেবে তো কাজ নেই, সে তো এখনই টপকে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি গঙ্গার দিকটাতে। এখানে কিন্তু তোমরা খাবারের অনেক দোকান পেয়ে যাবে, তার মানে লাঞ্চ কিন্তু এখান থেকে করে নিতে পারছো। এবার এসো সূর্য ঘড়িটা দেখাই। এটা হচ্ছে সূর্য ঘড়ি, খানিকটা ওই চাঁদার মতো দেখতে, তাই না? কিন্তু এটা চাঁদা না। এখানে যে সূর্যের ছায়াটা পড়ছে সেটা দেখে কিন্তু ঘড়িতে কটা বাজে সেটা বুঝতে পেরে যাবো। যেমন এখানে দেখো 2 আর 3টের মাঝখানে আছে ওই একটু বেশি 2:45 মতো। আমি এখান থেকে গোলা কিনেছিলাম, গোলা 30-40 করে তোমরা মোটামুটি পেয়ে যাবে। কালাঘাটটা নিয়েছিলাম 40-40এরটা একটু মিক্সচার ছিল, বাট আমার মনে হয় যেটা 30-এর ছিল জাস্ট কালাঘাটটা, ওটাই বেটার। তোমরা কিন্তু নৌকায় করে গঙ্গা পার হয়েও ব্যান্ডেল চার্চে যেতে পারবে, কিন্তু বোট ফেয়ার অনেকটাই বেশি বলছিল, দুজনের জন্য 250 টাকা। মানে এতটা কেউ বলে বলো তো? সাধারণ মানুষজনের কি কোনো শখসাদ নেই? কি আর করবো, মধ্যবিত্ত হলে যা হয়, পকেটে টাকা নেই, তাই শখসাদ গুলো একটু গুছিয়েই পকেটে রেখে দিতে হয়। তারপর ওখান থেকে টোটো করে চলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চ। 20 টাকা পার হেড নিয়েছিল লাইনের টোটো। দেখো বাপু, লাইনের অটোতেও কিন্তু কনস আছে। টোটো বা অটোতে ফুল ভর্তি না হলে কিন্তু তোমাকে নিয়ে শুধু যাচ্ছে না। ব্যান্ডেল চার্চ পশ্চিমবঙ্গের প্রাচীনতম চার্চগুলোর মধ্যে কিন্তু এটি একটি। এর ইতিহাসটা অনেকবারই বাকিদের ভিডিওতে ইতিমধ্যে শুনেছো, তাই আমি একই জিনিস আর হ্যাজাচ্ছি না। তার চেয়ে বরং এন্ট্রি টাইমটা বলে দিই, প্রত্যেকদিন সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। এখানেও কোনো রকম এন্ট্রি ফি নেই। আমি তোমাদের এই ভিডিওতে যেভাবে সিরিয়াল অনুযায়ী বললাম, আমি কিন্তু সেভাবেই ঘুরেছি। তোমরাও চাইলে কিন্তু একদিনের ট্যুরে 7-8 ঘন্টায় ইজিলি এইভাবে ঘুরলে প্রত্যেকটা জায়গা কভার করে নিতে পারবে, উইদাউট রিজার্ভ অটো বা টোটো ছাড়াই। উইদাউট রিজার্ভ বললাম এই জন্যই, কারণ রিজার্ভ করলে তো মাথার মধ্যে একটা তাড়া থাকে যে ওখানে দাঁড়িয়ে আছে, যেতে হবে। চার্চের ভিতরে উপরে কোথাও কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা লাঞ্চ করেছিলাম কিন্তু হংসেশ্বরী মন্দিরে ঢোকার আগে। হ্যাঁ, ব্যান্ডেল চার্চ থেকে চলে গিয়েছিলাম হংসেশ্বরী মন্দির। অটো ফেয়ার 30 টাকা করে পার হেড নিয়েছিল। প্রত্যেকটা জায়গায় ওই অল এভারেজ যদি ধরে তাহলে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই পড়ছে। টোটো অটো করে গেলে ওই 15 থেকে 20 মিনিট, হ্যাঁ এবার কম বেশি হতেই পারে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় পিকনিক স্পট আছে, তাই তোমরা যদি কেউ পিকনিক করতে আসতে চাও ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে তোমরা আসতে পারো। আর যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাও সেক্ষেত্রে কিন্তু পার্কিং এরও সুব্যবস্থা আছে। রিজনেবল প্রাইসেই মোটামুটি তোমরা পার্কিং করে নিতে পারবে। হংসেশ্বরী মন্দিরে ঢোকার আগে কিন্তু পুজোর ডালা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 21 টাকা থেকে, কিন্তু ডালা স্টার্ট হয়ে যাচ্ছে। মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে, আর জুতো রাখার জন্য 2 টাকা করে। এখানে কিন্তু লেডিস জেন্টস বোথ কিন্তু ওয়াশরুম আছে। হংসেশ্বরী কালী মন্দির এটি আছে বাঁশবেড়িয়াতে, তাই ব্যান্ডেল থেকে ট্রেনে বাঁশবেড়িয়া স্টেশন থেকেও তোমরা আসতে পারো। স্টেশন থেকে টোটোতে
বটে মাত্র 10 টাকা। এবার একটু এর ইতিহাসটা বলি। রাজা নৃসিংহদেব 1799 সালে এই মন্দির তৈরি করা শুরু করলেও তার মৃত্যুর কারণে 1814 সালে তার বিধবা পত্নী রানী শঙ্করী দেবী মন্দির নির্মাণ শেষ করেন। গোলাকার দেবীর উপর পাথরের তৈরি শায়িত শিব মূর্তির নাভি থেকে প্রস্ফুটিত পদ্মের উপর দেবী হংসেশ্বরী মায়ের মূর্তি অবস্থিত। এই মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। দুটো মন্দির সম্পূর্ণ আলাদা স্টাইলে বানানো। এই যে মন্দিরটা দেখছো এটা টেরাকোটার তৈরি, এত সুন্দর। যদি আমি তোমাদেরকে জুম করে দেখাই তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস কিন্তু পুরো খোদাই করা আছে। রামায়ণ, মহাভারত এছাড়াও কিন্তু পুরাণের বিভিন্ন গল্প কথা তোমরা এখানে দেখতে পাবে। এই হংসেশ্বরী মন্দিরেও কিন্তু ভোগের ব্যবস্থা আছে। এবার যেটা তোমাদের বলছিলাম, একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ দেশ সেটা কিন্তু সামান্যই ব্যান্ডেলে তোমরা বুঝতে পারবে। একই স্থানে মন্দির, মসজিদ, গির্জা মানে 3 ধর্মের উপাসনা গৃহই অবস্থিত। কি দারুণ না ব্যাপারটা? কখনো কি ভেবে দেখেছো বা এর আগে কোনো ভিডিওতে কি এই জিনিসটা তোমাদেরকে রিয়েলাইজ করিয়েছে? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমারও মাথায় এলো যখন আমি অটো করে আসছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব জিনিসটা। আর এগুলোর থেকেও বড় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো মানুষের ঢোকা নিষেধ নেই। মানে তুমি যে ধর্মেরই হও না কেন, মুসলমান হলে মন্দিরে কিংবা হিন্দু হলে গির্জায়, সব জায়গায় কিন্তু অবাধ বিচরণ। এই না হলে আর আমাদের ভারতবর্ষ কি গর্বে একটু ফুলে উঠলো তো বুকটা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তোমাদের কাছে তাহলে কিন্তু কমেন্ট করতে একদম ভুলে যাবে না। আর এই যে দেখো লাল রঙের বাটনটা সাবস্ক্রাইব ওটা করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।